দয়া করো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। অন্ধকার কুঠিরের মধ্যে কয়েকটি মানুষরূপী জন্তু ঝাঁপিয়ে পড়েছে তাদের শিকারের ওপর। শিকার তাদের হাতের মুঠোয়। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু জন্তুগুলো কিছুতেই ছাড়ার পাত্র নয়। ওদের বস একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে আর সিগারেটের ধোঁয়া ছাড়ছে, কারণ প্রথম ভোগ সেই করেছে। হঠাৎ মেয়েটির আর্তনাদ থেমে যায়। এ কি, মাটা চুপ করে গেল কেন? হ্যাঁ, টুকে গেল না তো? হ্যাঁ, কি হলো? মালটার গলা পাচ্ছি না কেন? আরে মরে টরে গেল নাকি? হ্যাঁ, জানি না বস, পুরো চুপ মেরে গেছি। কি করবো এখন? কি আর করবি? যদি মরে যায়, লাশটাকে পুঁতে দে ওই জঙ্গলের মধ্যে, যেখানে যেখানে গর্ত করেছিলিস। যা 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 যা। আর এই রক্তমাখা জামাগুলো, এগুলোর কি হবে? সব সব একসাথে পুঁতে দে। সালি, বহুত চুলকুনি হয়ে গেছিলাম আখির। আরো পিছনে লাগ আমার ছেলেদের। খুব সাহস না? খুব সাহস হয়েছিল। শালা বোঝ এবার, বোঝ। যা 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 যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা মালটাকে, নিয়ে যা তো। ওরা সবাই মিলে মেয়েটির মৃতদেহটা ইছামতি নদীর ধারে এক জঙ্গলাকীর্ণ অঞ্চল। বেশ কিছুক্ষণ আগের ঘটনা। হাসনাবাদ থানায় নিজের অফিস ঘরের কেবিনে বসেছিলেন সদ্য বদলি হয়ে আসা আইপিএস অফিসার মন্দিরা বসু। সেখানে বসেই একের পর এক রিপোর্টে চোখ বুলিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই দরজার বাইরে থেকে এসআই দাস বললেন, ম্যাডাম, শান্তিলাল মাইতি এসেছেন, আপনার সঙ্গে একটু দেখা করতে চান। পাঠিয়ে দিন। একটা বিশাল শরীর ধপ করে বসলো সামনের চেয়ারে। মন্দিরা চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন শান্তিলাল মাইতি নামের লোকটাকে। নিজের লাল ছোপওয়ালা দাঁত বের করে সামনের চেয়ারে বসে আছে। আপনার অনুমতি না লইয়াই বইসা গেলাম ম্যাডাম। আসলে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, যে হাঁটুতে ব্যথা করে। এই ধরেন, আমার পোলার ঘরে পোলা হয়েছে, মানে আমাকে নাতি, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করাই। এটা কি? এসব কেন এনেছেন? আরে ওই যে কইলাম না। সোজাসুজি বলুন, কি কারণে এসেছেন? আসলে একখান প্লাস্টিকের কারখানা বসানোর কথা ভাবতেছি অনেকদিন ধরিরা, ওই ইছামতি নদীর ধারে আর কি। কিন্তু নদীর ধারে প্লাস্টিকের কারখানার অনুমতি তো আমি দিতে পারি না। পরিবেশ ভবন থেকে আপনি এখনো কনসেন্ট অফ এস্টাবলিশ পাননি। নদীর জল দূষণের আশঙ্কা রয়েছে, তাই অনুমতি পাওয়া যাবে না। ম্যাডাম, ওইসব কনসেন্ট টনসেন্ট তো হয়েই যাবে, ওইসব আমাকে বাম হাতের খেল, বুঝছেন? সবানেই নিজের লোকজন আছে আমার, ওই নিয়ে চিন্তা করবেন না ম্যাডাম। আপনি শুধু ফাইলটা পাস করে দেন। আসলে আগে যে দত্তবাবু ছিল, ওনার সাথে সম্পর্ক আমার ভালোই ছিল আর কি, কোনো অসুবিধা হয় নাই কোনোদিন। আপনার সাথেও সম্পর্ক হয়ে যাবে আশা করি। কি ম্যাডাম, হবে তো? বলতে বলতে 20 ক্যালিবারের ছোট্ট পিস্তলটা টেবিলের ওপরে রাখে শান্তিলাল। আসলে বইসলে খোঁসা দেয় যে। পিস্তলটার পারমিশন আছে তো শান্তিলাল বাবু, নাকি সেটাও চোরা পথে আমদানি করা? আপনি এখন আসতে পারেন।
আর হ্যাঁ, আপনি যতই পারমিশন জোগাড় করুন, নদীর ধারে রাসায়নিক কারখানার অনুমতি পুলিশ বিভাগ দেবে না। দুঃখিত। দেবেন নাই? এইটা কি করে দিলেন ম্যাডাম? আমি নিজের জমিতে কারখানা করব, সেটার আবার আইন কানুন পারমিশন কিসের? এ আমার পূর্বপুরুষদের ভিটে মাটি। সেই জমিতে আমি ধান ফলাবো নাকি ফ্যাক্টরি বানাবো, সেটা আমি বুঝবো। আর একটা কথা কই ম্যাডাম, পারমিশন আপনি দিবেন না তো আপনার বাপ দিবে। আপনি অনুমতি নিতে এসেছেন নাকি আমাকে হুমকি দিতে? গেট আউট! এক্ষুনি বেরিয়ে যান। এটা কি ঠিক করলেন ম্যাডাম? মেয়েছেলের মতোই থাকা উচিত। এই এলাকার বদনাম আছে, একা থাকেন, কখন কি হয়ে যায় কে জানে। সালাম, সাবধানে থাকবে। সাহস! প্রকাশ্যে হুমকি দিয়ে গেল, তাও আবার থানায় এসে। এ কোথায় এসে পড়লাম আমি? ঠিক আছে, আমার নামও মন্দিরা বাসু। আমিও দেখে নেব এ কেমন এলাকা। ম্যাডাম, আসবো? আসুন। বলছি ম্যাডাম, রাগ করবেন না। আমি তো প্রায় 10 বছর হলো এখানে পোস্টিং। আপনি এই এলেন তাই জানেন না। এখানে শালা, মাফ করবেন, কুকুরের মতো পড়ে আছি এখানে। শুধু বাড়িতে বউ বাচ্চার জন্য আমি কিছু বলতে পারি না। এই থানার আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে তার বেশিরভাগ এলাকাতেই এরকম বড় বড় সিন্ডিকেটের মাথাগুলো শেকড় গেড়ে বসে রয়েছে। আমরা মানে পুলিশরা চাইলেও এদের কিচ্ছু করতে পারি না। সব প্রমাণ এরা নষ্ট করে দেয়। যদিও বা প্রমাণ হাতে পাই, পার্টির চাপে মুখ বন্ধ রাখতে হয়। তাই যারাই আসে তাদেরই এই শান্তিলাল হাত করতে চায়। আমার কাজের শুরুতে একজন বড়বাবু ছিলেন, নাম ছিল স্নেহাশিস বসাক। শান্তিলাল তাকে হাত করতে পারেনি বলে সরিয়েই দিল ম্যাডাম। আমি সব জানতাম, কিন্তু কিছু করতে পারিনি, কারণ তারপরেই দত্তবাবু এসে ফাইল ক্লোজ করে সমস্ত এভিডেন্স জ্বালিয়ে দিলেন। ছি, তাই এতদিনে এইটুকু বুঝেছি যে এখানে থাকতে গেলে এই লোকটাকে চটানো যাবে না। আমি চাই না আপনার কিছু হয়ে যাক, তাই উনি যা চান তাই করে দিন ম্যাডাম, প্লিজ। এই লোকটার কি নেই? ইট ভাটা, ধানের ফ্যাক্টরি, হিমঘর, খামার, চাষের জমি, আর আর ওপারের সাথে কানেকশন তো আছে। কত লোক এর আন্ডারে কাজ করে জানেন? পার্টির অনেক উঁচু জায়গায় হাত আছে লোকটার। আর ইল্লিগাল কাজকর্ম সে আর নাই বা বললাম। এদের পোষা কুকুরগুলোকে থামাতে থামাতেই আমাদের দিন কেটে যায়। তাও এলাকার চেয়ারম্যান একটু দমিয়ে বুঝিয়ে রাখে বলে তবু রক্ষে। নইলে বোধহয় ঘরের মা বোনগুলোর গায়ে আর কাপড় থাকতো কিনা সন্দেহ। তাই বলছি ম্যাডাম। বুঝেছি, কিন্তু আমিও 7 ঘাটের জল খাওয়া মেয়ে। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই। আপনি আসুন, আমি দেখছি কি করা যায়। দাস চলে যেতে মন্দিরা চুপ করে বসে রইলেন। তার চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতকে আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে তা এক বিপজ্জনক আগ্নেয়গিরি। প্লাস্টিক কারখানার আড়ালে কি চলবে তা নিয়ে মন্দিরার সন্দেহ ক্রমেই প্রবল হচ্ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। আর ধৈর্য রাখা যাচ্ছে না। আর এক মুহূর্ত এই ক্লান্তি, এই দম বন্ধ করা অবস্থা সহ্য করা যাবে না। দরকার একটু প্রকৃতির কোলে গিয়ে নিজেকে সামলে নেওয়া, না হলে আবার আগের মতো জ্ঞান হারালে একটা কেলেঙ্কারি হবে। শরীরটাও তেমন ভালো লাগছে না তার, তাই জিপ নিয়ে একাই ড্রাইভ করে বেরিয়ে পড়লেন মন্দিরা। সরু মেঠো পথ ধরে জিপ ছুটে চলল হাওয়ার গতিতে। মোহন
সম্মুখে দাঁড়ায়। প্রথম কথা, আমি তীর্থকে ভালোবাসি। আর দ্বিতীয় কথা, আমি বরাবরই পুলিশ ফোর্স জয়েন করতে চেয়েছিলাম, কিন্তু মেয়েকে ডাক্তার করবে বলে তোমরা আমার কথায় কর্ণপাতও করনি। তাই তোমাদের জন্য বাধ্য হয়ে আমায় এই লাইনে আসতে হলো। একমাত্র তীর্থই আমায় সাহস দিয়েছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পরীক্ষায় বসার ব্যাপারে, এবং আমি তার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছি। আর তীর্থ শুধু আমার ভালোবাসা না, ও আমার অনুপ্রেরণা, আমার সম্মান। তাছাড়া আমি এখন সাবালিকা, আমি জানি আমি কি করছি বা করতে চলেছি। বিয়ের পরপর একবার তীর্থ তাকে বলেছিল, তুমি জানো, প্রথম দিন থেকেই না তোমাকে দেখলে মনে হতো আর 5 জনের থেকে তুমি অনেকটাই আলাদা। তোমার চোখে যে আগুন দেখেছিলাম আমি, সেটা আমি কারোর চোখে কোনোদিন দেখিনি। ইউপিএসসি খুব কঠিন একটা পরীক্ষা, তবে তুমি আগে স্টাফ সিলেকশন কমিশনটা দাও, তারপর ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে তুমি যে কোনো একটা বা দুটোতেই সফল হবে। জানো, আমি স্বপ্ন দেখি আইপিএস হয়ে তুমি একদিন দেশ শাসন করবে, পুরো দুনিয়াটা শাসন করবে। ওরে বাবা, এখনো অবধি পরীক্ষাই দিলাম না, রেজাল্টই হাতে এলো না, তুমি তার আগে কত কি ভেবে রেখেছো? ভাগ্যে আমার ইন্সপেক্টরের পদটা জোটে কিনা তার নেই ঠিক, আবার দেশ শাসক, কি যে বলো না তুমি। তবে হ্যাঁ, তুমি যে আমার ওপর এতটা বিশ্বাস রেখেছো, সেটাই আমার সাহস। আমি যেখানেই থেমে যাব, তুমি সেখান থেকে আমায় এগিয়ে নিয়ে যে। এই হাতটা কখনো ছেড়ো না তীর্থ। আমি সব সময় তোমার পাশে থাকবো মন্দিরা, সব সময়। তীর্থ, কোনটা তোমার সত্যি? সেদিনের তোমার বলা সেই কথাগুলো, নাকি তারপরের তোমার সেই রুদ্র রূপ? না, তীর্থঙ্করের স্বপ্ন শুধুই স্বপ্ন ছিল না। সত্যি সত্যি তীর্থঙ্কর বসুর স্ত্রী মন্দিরা বসু আইপিএস পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হলেন। এসএসসিতেও সফল হলেন তিনি। তবে তখন আর ইউপিএসসি দেওয়া হয়নি তার। দুটো পরীক্ষায় সফল হওয়ার পরেই তাকে পুলিশ ট্রেনিংয়ের জন্য কলকাতা ছাড়তে হয়। ট্রেনিং শেষে তার প্রথম চাকরি হয় শিলিগুড়িতে ওসির পদে। আর তারপর আরও এক জায়গা ঘুরে দীর্ঘ 8 বছর পর তার পোস্টিং হয় লালবাজারে। এই সময়ের মধ্যে মন্দিরার সংসার না করে পড়াশোনা করা, ট্রেনিংয়ের জন্য ঘর ছাড়া, বিভিন্ন জায়গায় চাকরি করা, এসবের জন্যে তীর্থকে তার বাবা মায়ের প্রচুর কথা শুনতে হয়। কিন্তু তীর্থ তার আঁচ সে কখনো আসতে দেয়নি মন্দিরার কাছে। লালবাজারে পোস্টিং হওয়ার পরে এক রাতে, এই জানো, আজ আমি সাংসদ ওপি সান্যালকে 1 হাত নিয়েছি। খুব বার বেড়েছে লোকটার, শুধু সঠিক প্রমাণ না থাকায় সবকিছু জেনেও না কিছু করতে পারছে না, জানো তো। জানি তো, খবরে দেখাচ্ছিল। তুমি শুধু আমার মন্দিরা নও, তুমি সাক্ষাৎ মা দুর্গাও। আচ্ছা, তাহলে তুমি কি? আমি তো সেই সাদামাটা লোকটা যে দিনের শেষে তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আর ভাবে দুনিয়া শাসন করা এই মেয়েটা আমার, শুধুই আমার। কত ভাগ্যবান বলো তো আমি। কি যে বলো না তুমি, তোমার জন্যই তো আমি এত দূর আসতে পারলাম তীর্থ। তুমি তো আমার পৃথিবী। তবে এই ভালোবাসার ভাগ নিতে আরেকজন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। কি বললে? সত্যি? কনফার্মড? ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তোমায় বুঝিয়ে বলতে পারবো না। এই সত্যি 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 3 সত্যি। পরদিন সকালে উঠেই তীর্থ ছুটে যায় তার মায়ের কাছে। এই আনন্দের খবর পেয়ে তিনিও খুব খুশি হন, কিন্তু একই সাথে ফরমান জারি করেন যে বৌমাকে এবার চাকরি ছাড়তে হবে।
বাড়িতে থেকে এবার স্বামী সন্তান আর শ্বশুর শাশুড়ির দেখাশোনা করতে হবে। তীর্থ বোঝাতে গেলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এতদিন অনেক হয়েছে, কিন্তু এবার এই সন্তানের কোনো অবহেলা বা ক্ষতি হলে তিনি আর ওই মেয়েকে এই বাড়িতে রাখবেন না। মন্দিরা দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। এবার ভিতরে এসে আত্মবিশ্বাসের সাথে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি সংসারও করব, সন্তানও সামলাবো, আপনারা যা বলবেন তাই করব, কিন্তু চাকরি ছাড়তে পারবো না। কারণ এই চাকরিতে যোগ দেওয়ার সময় আমি শপথ নিয়েছিলাম যে প্রাণ থাকতে আমি আমার কর্তব্য থেকে পিছু হটব না। আপনি নিশ্চিন্তে থাকুন মা, আমার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি যে ওর মা, আর আমাদের সন্তান ও তো আমারও স্বপ্ন। এত বছর পর তা পূরণ হতে চলেছে। আপনি আপনি দেখবেন মা, আমি তাকে যত্নে রেখেই আমার সমস্ত কর্তব্য পালন করব। তীর্থর মা আর কোনো কথা বাড়াননি সেদিন, নিঃশব্দে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তীর্থঙ্করও একটা মৃদু হাসি দিয়ে নিজের ঘরে চলে গিয়েছিল। কিন্তু না, মন্দিরা দেবী তার কথা রাখতে পারেননি। সেই ভয়ঙ্কর ঘটনার কথা তিনি হয়তো কোনো দিনও ভুলবেন না। তখন তিনি 3 মাসের গর্ভবতী। একটা কেস এসেছিল মন্দিরা দেবীর হাতে। বাদশা নামক এক ভয়ঙ্কর অপরাধীকে ধরবার ফাঁদ পেতেছিলেন তিনি। সেই বাদশা, যাকে ধরতে পারলে সেই সাংসদের বিরুদ্ধে তিনি অনেক অকাট্য প্রমাণ জোগাড় করতে পারতেন। অনেকদিন ধরেই তার কালো দুর্নীতির পিছনে এই আসল মাথাটাকে খুঁজছিল পুলিশ। কিন্তু এই মিশনে গিয়ে মন্দিরা কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলেন যে তিনি গর্ভবতী। দুর্নীতিগ্রস্ত ওই লোকটাকে সিংহাসনচ্যুত করার এক জেদ চেপে গিয়েছিল যেন তার মাথায়। সেদিন তপসিয়ার সেই বস্তি এলাকা ঘিরে ফেলেছিল মন্দিরার টিম। মন্দিরা ধীরে ধীরে এগোচ্ছিলেন সেই ঝুপড়ি ঘরটার দিকে, যেখানে ঘাপটি মেরে লুকিয়েছিল বাদশা। কিছুক্ষণ এগোনোর পর তিনি যখন সেই ঘরের দরজার প্রায় কাছাকাছি, ঠিক তখনই বাদশার দলের 4 জন ঝাঁপিয়ে পড়ে মন্দিরার ওপর আর হাত থেকে তার বন্দুক ছিনিয়ে নেয়। সেই ধস্তাধস্তিতেই মন্দিরার গর্ভপাত হয়ে যায়। ইতিমধ্যে বাকি অফিসারেরা অবশ্য সেই 4 জনকে আহত করে বাদশাকে ধরে ফেলে। বাদশাকে যখন ঘর থেকে টেনে বার করে ওরা, তখন প্রায় অচৈতন্য মন্দিরার রক্তে ভাসমান খাকি পোশাকের নিম্নাংশ দেখে বাদশা হেসে বলেছিল, তুই তো আমার ক্যালেন্ডারে ছিলি না ম্যাডাম, কিন্তু একই আমায় ধরতে এসে তোর নিজেরই তো সব চলে গেল। তুই কি ভাবলি আমায় ধরলেই সব হারামির মুখোশ খুলে যাবে? এত আসান? খেল তো अभी শুরু হুয়া হ্যাঁ, খেলা তো সবে শুরু হয়েছে। আজ আমি হারলাম, কাল জিতবো। কিন্তু তুই তো বাবা, তাই না? আমিও তো আমার সন্তানকে হারিয়েছি। বলো, এই কদিন নিজেকে সামলাতে আর মা বাবাকে বোঝাতে গিয়ে না একবারও তোমায় দেখতে আসতে পারিনি। কিন্তু আজ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। বাড়ি চলো। বছর আর চাইছি না না মন্দিরা, তোমাকে আজ একটা ফয়সলা করতেই হবে। তুমি আমাকে চাও নাকি তোমার চাকরি? তোমার জেদের জন্যে আমি আমার সন্তান হারিয়েছি, এখনো শান্তি হয়নি তোমার। আমি মা বাবাকে কথা দিয়েছি, আজ তোমায় বাড়ি নিয়ে গেলে তুমি আর কোনো দিনই এই চাকরি করতে পারবে না। আর যদি তুমি ফিরতে না চাও, তবে আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। সিদ্ধান্ত তোমার। বেশ কিছুক্ষণের দীর্ঘ নীরবতা ছেয়ে থাকে কেবিন জুড়ে। মন্দিরা ও তীর্থ দুজনেরই চোখ ঝাপসা হয়ে ওঠে।
কিছুক্ষণ পর মন্দিরার নীরবতা ভেঙে বলেন, তীর্থ, আমার ভালোবাসা যদি আমার থেকে আমার আমিত্বকে কেড়ে নেয়, তাহলে জানবো সেটা প্রেম নয়, সেটা যুদ্ধ, সেটা চুক্তির জয় পরাজয় মাত্র। তুমি ফিরে যাও তীর্থ। তোমার ভালোবাসা, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, তোমার সেই কথা যা এত দিন ধরে আমাকে শক্তি জুগিয়েছে, এগুলোকেই পাথেয় করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি আমার ঈশ্বর ছিলে আর আগামী দিনেও থাকবে, কিন্তু আমি তোমার দুর্গা হয়ে এ যুগের অসুরদের মুন্ডু কাটবো বলেই যে জন্মেছি, তার অন্যথা আমি হতে দেব না। ভালো থেকো। ডায়েরি বন্ধ করেন মন্দিরা। রাত নামছে নদীর বুকে, আকাশে চাঁদ উঠেছে, তবু অন্ধকার যেন ছায়ার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মাটিকে। মন্দিরা বসে আছেন নদীর কিনারে, চোখ দুটো তীর করে কাঁপছে, যেন অতীত আর বর্তমানের মাঝখানে ঝুলে আছেন তিনি। এমন সময় অন্ধকারে বেশ কিছুটা দূর থেকে কি যেন একটা শব্দ হলো। শব্দটা যেন ওই আগাছার ছোট্ট জঙ্গলটা থেকে এলো মনে হলো। খাপ থেকে পিস্তলটা বের করলেন মন্দিরা। ডায়েরিটা জিপে রেখে টর্চ নিয়ে শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে গেলেন তিনি। কিছুটা এগোতেই দেখতে পেলেন একটা কাদা মাখা রক্তাক্ত শরীর। আরো কাছে গিয়ে উপুর হওয়া শরীরটা চিৎ করতেই দেখলেন একটি অর্ধনগ্ন মেয়ে নিথর হয়ে পড়ে আছে। তিনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করলেন। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স। একটু পরেই অ্যাম্বুলেন্স এসে মেয়েটাকে নিয়ে গেল। মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু মারা যায়নি। ওকে ডক্টর, থ্যাংক ইউ। দাস, দুজন পুলিশকে মেয়েটির কেবিনের বাইরে মোতায়েন রাখার ব্যবস্থা করো। সর্বক্ষণ যেন পাহারা থাকে এখানে। আর তুমি ও তালুকদার মেয়েটির সম্বন্ধে টিম করে খোঁজ নিতে থাকো, ঠিক আছে? মেয়েটি কে, কোথায় বাড়ি, জঙ্গলে রাত 10টার সময় কিভাবে গেল, কি করে, এই সমস্ত কিছু খবর আমার কিন্তু চাই। গো ফাস্ট। সমস্ত ব্যবস্থা করে এসআই দাস ও তালুকদার বেরিয়ে পড়ে। ঠিক এমন সময় মন্দিরার ফোনটা বেজে ওঠে। হ্যালো, ওসি মন্দিরা বাসু স্পিকিং ফ্রম হাসনাবাদ পুলিশ স্টেশন। হ্যালো, আমি ওসি সুখেন্দু মৈত্র বলছি, লালবাজার থেকে। আরে সুখেন্দু, কত দিন পর, কেমন আছো? ওই আছি। অপরাধ জগতের পরিস্থিতি তো যেভাবে জটিল হয়ে উঠছে, ভালো আর থাকতে দিচ্ছে কোথায়। কেন, কি হলো আবার? সেই কারণেই তোমাকে ফোন করলাম। 3 দিন আগে গিরিশ পার্ক থানায় এক মহিলা নাম রীতা বিশ্বাস তার মেয়ের মিসিং রিপোর্ট দায়ের করতে আসেন, কিন্তু আমাদের কর্মরত অফিসাররা তেমন কোনো মুভ না করতে পেরে তিনি আজ সকালে এখানে আসেন ওই ডায়েরি স্লিপ নিয়ে। আমি গিরিশ পার্ক থানায় ফোন করতেই তারা আমতামতা করতে থাকে। ওসি বিবেক সিংহ এখন ওখানেই পোস্টিং। তিনি বললেন যে তাদের টিম নাকি খোঁজ নিয়েছিল, তবে তাদের মনে হয়েছে এটা নাকি প্রেম ঘটিত ব্যাপার। মেয়েটি হয়তো কোনো ছেলেকে ভালোবাসত, ঘরেতে অভাব দরিদ্রতা, তাই কাউকে না বলে সেই ছেলের সঙ্গে থেকেছে। তারা লোকাল বাস হাওড়া শিয়ালদহ স্টেশনের ফুটেজ এগুলো সংগ্রহ করে যখন কিছু পায়নি, আর কোনো মুভ করেনি। এদিকে এখানে রীতা দেবী আসতে আমি খুঁটিয়ে পুরো বিষয় জিজ্ঞেস করতে গিয়ে এক ভয়ঙ্কর তথ্য পাই। মেয়েটির নাম সাথী, বেথুন কলেজে ইংলিশ অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। পড়াশোনাই বেশ ভালো, তবে ওই আরেকটা শখ বা প্যাশন আছে বলতে পারো। সে একজন নিউজ ব্লগার, তার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাগরিকদের অসচেতনতা, ছোটখাটো অপরাধ, সমাজের রক্ষকদের করা ছোটখাটো অন্যায়কে ক্যামেরাবন্দি করে এডিট করে সে তার চ্যানেলে আপলোড করে। মেয়েটি 2টো টিউশনই করত, আর তা থেকে যা টাকা পেত সেই দিয়েই যাতায়াতের খরচ ম্যানেজ করে। এদিক সেদিকে চলে যেত এইসব ফুটেজ সংগ্রহ করার জন্য। স্ট্রেঞ্জ। আচ্ছা, মেয়েটির বাবা কি করেন? বাবা মারা গেছে, মা রীতা বিশ্বাস সবজি বিক্রি করে সংসার চালান। ওকে, কিন্তু আমি তোমাকে এ বিষয়ে কি সাহায্য করতে পারি বলো তো? আমি তোমায় একটা ভিডিও পাঠাচ্ছি। এই ভিডিওটাই যত সমস্যার কেন্দ্র। মেয়েটির ফোন গত 3 দিন আগে রাজারহাটের পর থেকে আর ট্র্যাক করা যায়। মেয়েটি কলেজ থেকে সোজা যায় রাজারহাটের রেকজুয়ানিতে।
তারপর সেখান থেকে একই রাস্তা ধরে গিয়ে নারায়ণপুর পেরোনোর পরই ফোন আর ট্র্যাক করা যাচ্ছে না। এর মধ্যে যতগুলো নম্বর থেকে মেয়েটির নম্বরে ফোন এসেছিল বা মেয়েটি ফোন করেছিল, সবকটা নম্বরেই ফোন করে খবর নিয়েছে, কিন্তু কাজে লাগবার মতো কোনো তথ্য পায়নি। শুধু একজন বলেছিল যে সে নাকি সাথীকে ডেকেছিল। এক ভদ্রলোক একটা খবর দেবে বলে তার ফোন থেকে কথা বলতে চেয়েছিল সাথীর সঙ্গে। তার সঙ্গে দেখা করতেই নাকি রেগজোয়ানির মোড়ে সেদিন গিয়েছিল সাথী, কিন্তু এর থেকে বেশি সে আর কিছু বলতে পারেনি। লোকটার নাম কি? পল্টু। এই পল্টুর কাছ থেকে জানা গেছে যে একটি ছেলেকে বহুবার ওই এলাকায় দেখা গেছে, তবে তার নাম সে জানে না। সেই ভিডিওটা বিভিন্ন দোকান, আশপাশের বাড়ি ও লোকজনদের দেখিয়ে জানতে চেয়েছিল যে এই ভিডিওর ব্লগারের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। তখনই ওই ব্যক্তি এগিয়ে আসেন এবং নম্বর দেন, কারণ লাস্ট ভিডিওটা ওই জায়গাতেই তোলা হয়েছিল। আই সি। মেয়েটির আপলোড করা লাস্ট ভিডিওতে একজন ভিখারিকে দেখা গেছে। সে অন্ধের বেশে অন্যায়ভাবে টাকা নিচ্ছে সাধারণ মানুষের থেকে। তারপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে অন্য একজন লোককে সেই টাকার বেশ কিছুটা অংশ দিয়ে দিচ্ছে। এদিকে তার থেকে হাত পাঁচেক দূরে দুটো লোক একে অপরকে কোনো একটা প্যাকেট দিচ্ছে, সেটাও এই ভিডিওতে রেকর্ড হয়েছে। এরপর আর কিছু নেই। ওই চারজন লোকেরই খোঁজ নিতে আমি আমার টিমকে পাঠিয়েছিলাম, কিন্তু ওই চারজনের মধ্যে একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। বাকিদের ধরা হয়েছে। দূরে যে লোকটি প্যাকেট নিচ্ছিল তার কাছ থেকে জানা গেছে যে অপরজন এক ড্রাগ পাচারকারী। তার কাছ থেকেই হাসনাবাদ নামটা জানতে পারি, তবে সে আর বিশেষ কিছু বলতে পারেনি। সাথে ছবি আমি তোমায় হোয়াটসঅ্যাপ করলাম, যদি কোনো তথ্য পাও আমাকে ইমিডিয়েটলি জানিও। আচ্ছা সুখেন্দু, ওই লোকটিকে কোথা থেকে পেলে? লাউহাটি থেকে। অ্যাকচুয়ালি আমার এখানে কাল একজন মেয়েকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। হোয়াট? ইয়েস, আমি জানি না সেই ওই সাথী বিশ্বাস কিনা। জাস্ট গিভ মি 10 মিনিটস, আমি ফোন করছি তোমায়, ঠিক আছে? শিওর। সুখেন্দুর ফোন রেখে হোয়াটসঅ্যাপ খোলেন মন্দিরা। ভিডিও আর ছবিটা দেখে তার চোখ কপালে উঠে যায়। তিনি তাড়াতাড়ি সুখেন্দু বাবুকে কল ব্যাক করে সবটা জানান, আর ভিডিওটা তালুকদারকে পাঠিয়ে খোঁজ নিতে বলেন দূরে দাঁড়িয়ে প্যাকেট দেওয়া সেই লোকটার সম্বন্ধে। ওদিকে সুখেন্দু বাবুও কয়েকজন পুলিশের সাথে রীতা দেবীকে পাঠিয়ে দেন হাসনাবাদের উদ্দেশ্যে। আর এদিকে সাথীর স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে থাকেন মন্দিরা বসু। এরপর আরও 6 ঘন্টা কেটে গেছে। আইসিইউ এর বাইরে করিডোরে অপেক্ষা করতে করতে কখন মন্দিরার দু চোখ ক্লান্তিতে বুজে এসেছিল তিনি টেরও পাননি। হঠাৎ একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল তার। ম্যাডাম, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ডক্টর নীলাঞ্জনা গুহ দেখছিলেন সাথীকে। খবর পেয়ে তিনি প্রায় সাথে সাথেই আইসিইউর কেবিনে ঢুকলেন। এদিকে অধীর আগ্রহে অনুমতির অপেক্ষা করতে থাকলেন মন্দিরা বসু। বেশ কিছুক্ষণ পর উনিও অনুমতি পেলেন ভেতরে ঢোকার। ডক্টর গুহ বললেন, আমি জানি অফিসার বাসু, এটা আপনাদের ডিউটি। তাছাড়া আপনি সময় মতো ওকে না পেলে ওকে বাঁচানো সত্যিই খুব কঠিন হয়ে যেত। তবুও বলবো একটু সামলে। সি ওয়াজ গ্যাং রেপড, প্রচুর রক্তক্ষরণও হয়েছে ওর শরীর থেকে। শুধু নিজের পোর্শন নয়, শরীরের অনেক জায়গাতেই আঘাত লেগেছে। এই নিয়ে 2 বোতল রক্ত চলছে এখনো। তাছাড়া ও ভীষণ ট্রমার মধ্যেও আছে। সো প্লিজ মেক ইউর মাইন্ড কুল অ্যান্ড দেন আস্ক হার এনিথিং, বাট ডোন্ট প্রেশারাইজ। এই কথা বলে ডক্টর গুহ সেখান থেকে চলে গেলেন। মন্দিরা ধীরে ধীরে এগিয়ে গেলেন সাথীর বেডের দিকে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওদিকে ততক্ষণে রীতা বিশ্বাসকে নিয়ে লালবাজারের পুলিশ টিমও এসে পড়েছে হাসনাবাদ থানায়। কিন্তু মন্দিরা বসু আইসিইউতে ঢোকার সময় ফোন বন্ধ করে দেওয়ায় কেউ যোগাযোগ করতে পারছিল না থানা থেকে। পরে হসপিটালের রিসেপশনে ফোন করে। সেখানকার অবস্থা জানতে পেরে ওনাদের আদেশের জন্য অপেক্ষা করতে থাকে পুরো টিম। এদিকে মন্দিরা বসু সাথীর বেডের সামনে রাখার টুলটা টেনে নিয়ে বসলেন। তারপর তার মাথায় হাত বুলিয়ে খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো সাথী? একটু ভালো। বলে সে সামান্য উত্তেজিত হয়ে ছলছল চোখে একটু নড়বার চেষ্টা করতেই মন্দিরা বলে উঠলেন, না না, একদম নয়, আমি আছি তো, সব জানবো।
তুমি একটু ভালো হয়ে যাও, ঠিক আছে? তারপর সব অপরাধীদের এক এক করে শাস্তি দেব। আচ্ছা আচ্ছা, বলো তো সাথী, তোমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের তুমি চিনতে? কেউ কি কখনো তোমাকে হুমকি দিয়েছিল? না ম্যাডাম, আর আমি কাউকে চিনতেও পারিনি। আচ্ছা, তোমার পক্ষে যদি এখন সম্ভব হয় তাহলে কি তুমি বলতে পারবে যে সেদিন ঠিক কি ঘটেছিল একদম শুরু থেকে? সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার কথার আগেই জল বেরিয়ে এলো তার চোখ থেকে। ডুকরে কেঁদে উঠল মেয়েটি। সঙ্গে সঙ্গে দ্রুত বিপ বিপ শব্দ করে মেশিন জানান দিল যে তার হার্ট বিট বেড়ে গেছে। বেগতিক দেখে মন্দিরা তাড়াতাড়ি সাথীকে চুপ করিয়ে বললেন, থাক থাক থাক, বাদ দাও বাদ দাও, তুমি আগে সুস্থ হও, আমি তারপর আবার আসবো। আমি ডক্টর গুহকে বলে যাচ্ছি তোমায় জেনারেল বেডে দেওয়ার পর আমায় ফোন করে জানাতে। এখন আসছি আমি, হ্যাঁ? থানায় পৌঁছতেই মন্দিরা বসু দেখলেন এক মাঝবয়সী মহিলা এক কোণের বেঞ্চে চুপ করে বসে আছেন আর মাঝে মাঝেই চোখের জল মুছছেন। তিনি সোজা তার দিকে এগিয়ে গিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই রীতা দেবী, আপনার মেয়ে এখন অনেকটাই সুস্থ। আরও কয়েক ঘন্টা অবজারভেশনে রাখার পর ওকে জেনারেল বেডে দিয়ে দেওয়া হবে। তখন আপনি অবশ্যই ওর সাথে দেখা করতে পারবেন। অনেক ধন্যবাদ, আমার মেয়েটাকে আপনারা বাঁচিয়ে দিয়েছে। দিন আগে যখন আমি গিরিশপাড় থানার রিপোর্ট লেখাতে যাই, তখন থেকে টানা 2 দিন সকাল থেকে রাত অব্দি করতে দিয়ে সেখানে পড়েছিল। সমানে আমার দাদার লোকগুলো বলে গেছে আমার মেয়েটা নাকি অন্য কারোর সাথে পালিয়ে গেছে। যত বলছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার কেবিনে আসুন, আমি সব শুনছি। দাস, ওনাকে আমার কেবিনে নিয়ে এসো। কেবিনে গিয়ে নিজের ফোনের রেকর্ডার অন করে মন্দিরা বসু বললেন, এবার বলুন কি হয়েছিল? যত বলছি যে আমার মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, ও আমার সব বলে। এই একটাই মেয়ে আমার, তারা কিছুতেই মানতে চায়নি। তারপর গতকাল বাধ্য হয়ে লালবাজারে গিয়ে বড়বাবুকে সব ঘটনা বলেছি। তারপরে তিনি খোঁজ খবর করে কয়েকজন পুলিশের সঙ্গে আমার এখানে পাঠিয়েছে। সেদিন সকালে আপনার মেয়ে বাড়ি থেকে কখন বেরিয়েছিল? ও প্রতিদিনই কলেজের জন্য ওই একই সময় বের হয়, মোটামুটি 10টা নাগাদ। আমাদের বাড়িটা লিবার্টির কাছে। লিবার্টি সিনেমা? হ্যাঁ। আচ্ছা, বলুন তারপর। সেদিনও বলেছিল সকালে একটা ফোন এসেছে, কোন পল্টুর দোকান থেকে নাকি কে একটা ফোন করেছিল। ও আসলে ইউটিউবে ওই ব্লগ না কি বলে না, ও সব করতো, সেই জন্যই নাকি ফোন করেছিল। ওর আগের ভিডিওটা দেখে কোনো একটা দর্শকই নাকি ফোন করেছিল। তারপর? তাই ও বলল যে কলেজ শেষে ওকে একবার রাজারহাট রেগজুয়ানিতে যেতে হবে, সেখানে নাকি কে কি অপরাধ করছে এটার খবরই ওকে ওই পল্টুর দোকান থেকে যে লোকটা ফোন করেছিল সে দিয়েছে। ও তার ভিডিও করে তারপরে বাড়ি ফিরবে, কিন্তু আর ফেরেনি। এই কথাগুলো আপনি লালবাজারের বড়বাবুকে জানিয়েছিলেন? না, বিশেষ করুন আমি ভয়তে কিছুই বলতে পারিনি। যদি ওকে কেউ মেরে ফেলে, ওকে বহুবার বারণ করেছিলেন জানেন তো,
এসব আজে বাজে কাজের ভিডিও সবার সামনে দেওয়ার দরকারটা কি? যদি দিতে হয় কোনো খবরের চ্যানেলকে বেচে দে। কে কার কথা শোনে? বেশি হিরোগিরি দেখাতে গিয়ে কি থেকে কি হয়? কি থেকে কি হয়ে গেল? আহা, কাঁদবেন না প্লিজ, ও তো এখন সুস্থ। কোথায় সুস্থ? থানায় সবাই বলা বলি করছে ওকে নাকি কারা রেপ। ও ম্যাডাম, এটা সত্যি ম্যাডাম? এটা কি সত্যি? হ্যাঁ মানে মানে এটা এটা সত্যি। নিজেকে নিজেকে সামলান রীতা দেবী, নিজেকে সামলান। আমাদের ভেঙে পড়লে চলবে না এখন। অপরাধীরা এখনো খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে। ওদের যতক্ষণ না ধরে শাস্তি দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। তো তারপর তারপর কি হবে? ওর সমাজে জানাজানি হয়ে গেলে আমরা যে কাউকে মুখ দেখাতে পারবো না ম্যাডাম। আমার মেয়ে যতগুলো দিন বেঁচে থাকবে ও তো নোংরা কথা শুনবে প্রতিবেশীদের কাছ থেকে। আত্মীয় স্বজনরা সবাই যে আমার ফুলের মতো মেয়েটাকে। আরও দুদিন পর সকালে হসপিটাল থেকে ফোন আসতেই সাথীকে দেখতে গেল সবাই। প্রথমেই রীতা দেবী ছুটে গেলেন সাথীর কাছে, তারপর তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। এতদিন পর মাকে কাছে পেয়ে সাথীও নিজেকে সামলাতে পারল না, তারও চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মারে আমার সাথে কি হয়ে গেল ভাই? সব নিজেকে সামলান রীতা দেবী। সাথী, নিজেকে সামলাও, তোমার কিন্তু জায়গাটা এখনো কাঁচা আছে। অতিরিক্ত উত্তেজনা তোমার জন্য ঠিক নয়। তারা একটু ধাতস্থ হলেন। তারপর নিজের ফোনের রেকর্ডিং অন করে মন্দিরা বসু সাথীকে বললেন, এইবার বলো তো সেদিন ঠিক কি ঘটেছিল? কোনো কিছুই বাদ দেবে না, হ্যাঁ? খুব ছোটখাটো বিষয়ও জানাবে। আমার সকালের একজনই থেকে একজন ফোন করেছিল। পল্টুর দোকান থেকে? হ্যাঁ, মাকে জানিয়েছিলাম সেটা। তবে পল্টুদা, মানে যার ফোন থেকে ফোনটা এসেছিল, সে আমার সাথে কথা বলেনি। অন্য একজন আমার সাথে যোগাযোগ করে আমার লাস্টে আপলোড করা ভিডিওটার বিষয়ে বলে আমাকে। ম্যাডাম নমস্কার, আমি বিল্টু। আপনার লাস্ট ভিডিওটা দেখলাম। আমাদের লাউহাটি মোল্লাপাড়াতে একটা লোক আছে, বেটা ভীষণ বদমাস। আমরা কিছুতেই তাকে কাবু করতে পারছি না। এখানকার পুলিশও সেই রকম, বেটারা সব কটাই সারা দালাল। আপনার লাস্ট ভিডিওটা তো ম্যাডাম ভাইরাল হয়েছিল, অনেক সাবস্ক্রাইবারও দেখলাম।
তাই আপনি যদি এই অপরাধের ভিডিওটা তুলে ধরেন না, বেটা একটু হলেও জব্দ হবে। তার উপর আবার আপনি এই এলাকারও নন, তাই কেউ আপনার একটা বালও বাঁকাতে পারবে না। মাফ করবেন ম্যাডাম, মুখ ফসকে খারাপ কথা বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না ম্যাডাম। আপনি আজই চলে আসুন, রেকজুয়ানির মোড়ে নেমে এই নম্বরে ফোন করলেই হবে, আমি ওখানে এসে আপনাকে নিয়ে যাব। তারপর তারপর কথা মতো আমি সেখানে যাই। ওই ওই বিল্টুর সাথেও দেখা হয়। সে একটা গাড়ির ব্যবস্থা করে আমায় নিয়ে যাওয়ার জন্য। গাড়ি তো বেশ দ্রুত গতিতেই দৌড়চ্ছিল, কিন্তু কিন্তু কিছুক্ষণ পর না ওই ওই হঠাৎ একটা ছেলে একটা রুমাল আমার নাকে মুখে চেপে ধরে। আমি আমি পুরো অজ্ঞান হয়ে যাই। তার মানে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। আই সি। তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করি। একটা একটা স্যাঁতস্যাঁতে ঘরের মেঝেতে আমি হাত পা মুখ সব আধা অবস্থায় পড়েছিলাম। ঘরের জানালা দরজা সব বন্ধ ছিল। জানালার সামান্য ফাঁক আর দরজার নিচের গ্যাপ দিয়ে সামান্য আলোয় যেটুকু বুঝলাম আমি আমি যে কোনো ক্লাব ঘরের মেঝেতে পড়ে আছি। ওই ঘরের একটা পাশে বড় বড় বস্তা বোঝাই করে কিছু রাখা ছিল। একদিকে 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 হ্যাঁ একদিকে কিছু একটা মদের খালি বোতল পড়ে গড়াগড়ি খাচ্ছিল। আরেক পাশে রাখা ছিল একটা ক্যারাম বোর্ড, হ্যাঁ দাঁড় করানো অবস্থায় ছিল। আরেকদিকে একটা ক্যাম্প খাট দাঁড় করানো। ঘরের মেঝেতে যেখানে সেখানে বিক্ষিপ্তভাবে পড়েছিল বিড়ির প্যাকেট, গুটখার পাতা, খৈনির প্যাকেট আর আর হ্যাঁ চিপসের প্যাকেট পড়েছিল। সবই ওই কেমন যেন খোলা বা ছেঁড়া অবস্থায়। আমি যোগব্যায়াম জানি, তাই নিজের শরীর ঘষতে ঘষতে দরজার কাছাকাছি এগোতে শুরু করলাম। ভেবেছিলাম দরজা ধাক্কা দিলে যদি কোনো সহৃদয় ব্যক্তি খুলে দেন তবে এ যাত্রায় মুক্তি পেয়ে যাব। তখন আমি জানতাম না আমায় কেন ধরে নিয়ে আসা হয়েছিল। যখন একেবারে দরজার কাছাকাছি চলে গেছি তখন বাইরে কিছু পায়ের শব্দ শুনে থমকে যাই। তারপর তারপর ধড়াম শব্দ করে দরজা খুলে ভেতরে ঢোকে কিছু লোক। ওদের মধ্যে ওই বিল্টু নামের ছেলেটাও ছিল। তখন ওই বাইরে সন্ধ্যা হব মোট 5 জন লোক আমাকে ঘিরে গোল করে দাঁড়ায়। একজন বলে, হ্যাঁ সালিকে মুক্ত করে দে। আমি তো ভেবেছিলাম ওরা আমায় ছেড়ে দেবে, কিন্তু না, ওরা আমায় মেঝে থেকে তুলে ওই ক্যাম্প খাটটা পেতে সেখানে প্রথমে শোয়ালো। তারপর সব বাঁধন এক এক করে খুলে ওই ক্যাম্প খাটের 4 কোণার সাথে আমার 4 হাত পা বেঁধে দিল। এক টানে আমার সালোয়ার ছেড়ে দিল। তারপর
তোমার সাহসে আমি সত্যি মুগ্ধ সাথী। তুমি সাধারণ মেয়ে হতেই পারো না। আচ্ছা, ওদের মধ্যে ওই বিল্টু ছাড়া বাকিদের নাম বা মুখ দেখলে, মানে ছবি দেখালে তুমি চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। প্রথমজনকে ওরা বস নামে ডাকছিল, আর বাকিদের নাম ছিল বিল্টু, বাবলু, হ্যাঁ বাচ্চু আর হাফিজ। আর ওই মুখগুলো আমি অন্ধকারেও ভুলবো না। বাইরের আলো কমে আসতে ওরা ঘরের একটা অল্প পাওয়ারে বাল্ব জ্বালায়, সেটাতে স্পষ্ট দেখতে পাই ওই প্রথম জনের ডান চোখের নিচে আড়াআড়ি 1 ইঞ্চি 2 কাটা দাগ। বাম চোখের থেকে ডান চোখটা ছোট, আর বা গালে একটা কালো বড় আঁচিল। এই বিবরণটা আমার একটু চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, বাকিরা মানে বিল্টু, বাবলু, বাচ্চু আর হাফেজ? সাথে সকলেরই বর্ণনা দিল। তখন মন্দিরা বসু প্রশ্ন করলেন, আর রেপ করার কারণ জানতে পেরেছিলে? হ্যাঁ, আমি যে ভিডিওটা তুলেছিলাম, মানে আমার লাস্ট আপলোডেড ভিডিও, সেখানে দূরে 2জন লোকও ভুলবশত উঠে গিয়েছিল। আমি ততটা গা করিনি বিষয়টাতে। আমি দেখেছিলাম তারা কিছু একটা আদান প্রদান করছে, কিন্তু ঠিক কি সেই বিষয়টা আমার মাথাতেই আসেনি। রেপের ঠিক আগে আমি জানতে পেরেছিলাম যে আমার এই ভিডিওটা ভাইরাল হতেই সেটা ওদের নজরে আসে, আর তাই ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে ওখানে রেপ করে মাটিতে পুঁতে বিষয়টা ধামা চাপা দেওয়ার ফোন দিয়ে এঁটেছিল। আচ্ছা, আমার মাধ্যমে পুলিশ ওদেরকে ধরে ফেলে, এই ভয়টা ওদের ছিল, জানেন তো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। কি বললেন? মঙ্গল? হ্যাঁ, মঙ্গল তো আপনাদের হলো। আমাদের তো যা যাওয়ার চলেই গেল ম্যাডাম, যা যাওয়ার চলেই গেল। রীতা দেবী, আপনি আপনি প্লিজ একটু শান্ত হন। সীমা, ওনাকে বাইরে নিয়ে যাও তো। কেন শান্ত হবো না? ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। চলুন, আমি আমার মেয়ের কাছে থাকবো। চলুন, আমাদের খুব 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 চিনে গেছি। তুমি আপনারা সবাই 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 শুধু নিজেদের মঙ্গল হলেই হলো না, সাধারণ মানুষের পিছনে বাস দেবেন। আপনারা বাস দেবেন, নামটা করে বসে বাস দেবেন। আচ্ছা সাথী, আর একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই পল্টু কে, আর ও তোমার নাম্বারই বা পেলো কি করে? আসলে আমার লাস্ট ভিডিওটা ওই পল্টুর দোকানের সামনে দাঁড়িয়েই আমি তুলেছিলাম। তখনই উনি আমার নম্বর নিয়ে রেখেছিলেন, আমার সাথে ছবিও তুলেছিলেন। এটাও বলেছিলেন যে কখনো যদি আর কোনো অপরাধমূলক খবর পান তবে আমাকে উনি খবর দেবেন। আর তারপরেই ওই ভিডিওটা ভাইরাল হয়, আর ওই বিল্টু খবর দেওয়ার মাধ্যম বানায় পল্টুকে। দাস, তুমি আমাদের এই এলাকার সমস্ত অপরাধীদের ফটো আইডেন্টিফিকেশন করাও সাথীকে দিয়ে। বলছিলাম যে ম্যাডাম, এই সবকটাকেই তো আমার চেনা চেনা লাগছে। হ্যাঁ ম্যাডাম, আমারও, কিন্তু ওই প্রথম জনকে চিনি না। বাকিগুলোর ছবি দেখলে হয়তো মেয়েটি চিনতে পারবে। বিল্টু তো অলরেডি আইডেন্টিফাইড, হাফিজও, কিন্তু বাকি 2জন আমার কাছে অচেনা। কাল সন্ধে অবধি তোমাদের হাতে সময় রইল। যেভাবেই হোক, যেমন করেই হোক, এই 5জন ধরা পড়া চাই। আচ্ছা, ভালো কথা, তালুকদার, আমি যে তোমায় ওই ভিডিওতে যে লোকটা প্যাকেট নিচ্ছিল তার খোঁজ করতে বলেছিলাম, সেটার কি হলো? খোঁজ নিয়েছিলাম ম্যাডাম। ছেলেটা মোহনপুরাবাদের এক বস্তি এলাকায় থাকে, তবে গত 3 দিন ধরে সে নাকি বাড়িতেই ফেরেনি। তার মা তো কেঁদেই অস্থির। সব কটা তার মানে গা ঢাকা দিয়েছে। আমার একজন চেনা লোক আছে ম্যাডাম, কালাম, ওকে ফলো করতে পাঠাই? অবশ্যই। তার সাথে সাথে ছেলেগুলোর বাড়ির লোকেদের মোবাইল নাম্বার নিয়ে এসো, সেগুলোকে ট্র্যাক করো। বাড়ির ছেলে বাইরে থাকলে হয় বাড়ি থেকে নয় বাইরে থেকে ফোন তো আসবেই, সেখান থেকেই ওই নাম্বারগুলোকে ট্র্যাক করতে হবে, বুঝলে? এমন সময় কেবিনের বাইরে থেকে একজন সরে গেল। ওদিকে কিছুক্ষণ পর বাদশার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, বনু। বল বল, কি খবর হলো? মেয়েটা সবকিছু উগড়ে দিয়েছে। এখান থেকে পুলিশও তো টিম নিয়ে বেরোলো বলে। আর হ্যাঁ ভাইয়া, কারোর সাথে কথা বলার চেষ্টাও করবি না, বিশেষ করে তোর ফোন থেকে তো নয়।
তুই এই এলাকার নয় বলে তোকে কেউ চিনতে পারবে না সহজে, কিন্তু যদি তোর ছেলেরা ধরা পড়ে তবে তুইও ধরা পড়ে যাবি। আরে আরে আমাকে কি এত বোকা ভাবিস? হ্যাঁ, তুই তো জানিস আমাদের নানান কাজের জন্য বড় সাহেব আমাদের কতগুলো সিম আর নামের ব্যবস্থা করে রেখেছে। আমার কলারে হাত দেওয়া অতটাও সহজ নয়। ওই সারি পুলিশ মাগিটা ওখানে পোস্টিং, সেটা কি জানতাম নাকি সারা? তাহলে তো অন্য আরো জায়গা ছিল। ছ্যাঃ! তোরা যদি সেদিন মেয়েটাকে প্রাণে মেরে ফেলতিস তাহলে আজ এসবের কিছুই হতো না। মেয়েটাকে আইসিইউতেও শেষ করে দেওয়া যেত, কিন্তু চারদিকে এত কড়া পাহারা ছিল যে সাহসে কুলোয়নি। আর তার সাথে ওই মেয়ে ছেলেটা তো দিন রাত এখানে হত্যে দিয়ে পড়েছিল। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। শোন শোন, মাকে সামলে রাখবি। যদিও যদিও আমার টিকিটা খুঁজে পাবে না পুলিশ, কারণ কারণ আমার এই নাম্বারটা তুই ছাড়া আর কেউ জানে না। ওদিকে মন্দিরা দেবী তার টিম সহ হাসপাতাল থেকে বেরোনোর পরেই সকলে চেকপোস্টের নাকাবন্দির আদেশ দিয়ে দিলেন। এদিকে সেদিন ওনারা হাসপাতাল থেকে বেরোনোর পর সাথেই তার আয়ার সাথে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে হাসপাতালের পিছনের দিকে ছোট মাঠটা আর সেই সংলগ্ন বাগানটা দেখা যায়। শহরে বড় হওয়া সাথীর চোখ ভেন্টিলেটরের সামান্য ফাঁক দিয়ে সেই দিকেই চলে যায়। এই সময় হঠাৎ সে যেন কারোর চাপা স্বরে কথা বলার শব্দ শুনতে পায়। সে কোমরের পিছন দিকে শরীরটাকে একটু সামনে ঝুঁকিয়ে ভেন্টিলেটর ফাঁক করে দেখে একজন নার্স ফোনে কথা বলছে কার সঙ্গে যেন। এই তো সেই নার্সটা যে আমাকে দেখাশোনা করছিল। আচ্ছা, ওইখানে কার সাথে ফোনে কথা বলছে? তাছাড়া কথা বলতে বলতে এত চারদিকে তাকাচ্ছেই বা কেন? যেন মনে হচ্ছে নার্সটা কারোর সাথে কোনো গোপন কথা বলছে। ফোনটা যদি থাকতো ভিডিওটা করা যেত, কিন্তু মন্দিরা ম্যামকে জানাতে হবে বিষয়টা। আর এই মহিলার ওপর আমায় নজরও রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, এখন রাখছি, কেউ দেখে নিলে মামলা বিগড়ে যেতে পারে। এই বলে সে ফোনটা রেখে আবারও হাসপাতালের ভিতরে চলে যায়। ওদিকে এসআই দাস ও এসআই তালুকদার তার সমগ্র পুলিশ বাহিনী নিয়ে হাসনাবাদ গ্রাম সহ আরও 8টা গ্রাম, যা হাসনাবাদ সিডি ব্লকের আওতাভুক্ত, সেই সব জায়গায় চিরুনি তল্লাশি চালায়, কিন্তু 5 জনের কারোরই কোনো খোঁজ পাওয়া যায় না। যদিও বাবলু, হাফিজ, বাচ্চু ও বিল্টুকে চিহ্নিত করা গেছে, কিন্তু সাথীর কথা অনুযায়ী ওই প্রথম জনের কোনো হদিশই পাওয়া গেল না। থানায় ফিরে দাস বলল, ম্যাডাম, এই 4 জনই শান্তিলালের বিভিন্ন ব্যবসার কাজে যুক্ত ছিল এক সময়। তারপর বিভিন্ন অপরাধে তারা ধরা পড়ে, বেশ কিছুদিন জেলেও থাকে। তারপর তো মামলাই ক্লোজ হয়ে যায়। ওরা আবার ছাড়াও পেয়ে যায়, যদিও সবগুলোই ছোটোখাটো অপরাধ। খুন বা সেরকম কোনো অপরাধে যদি ওদের নাম জড়িয়েও থাকে, তাহলে সেগুলো তো থানায় নথিভুক্তই নেই ম্যাডাম। এদের বাড়ির লোকেদের ফোন নম্বরে লিস্টও এনেছি। খুব অদ্ভুতভাবে না, এদের 4 জনকেই গত 5 দিন ধরে আর পাওয়া যাচ্ছে না। 4 জনের বাড়ি থেকেই কেউ কিছু জানে না বলছে, কিন্তু ওই প্রথম জনের তো কোনো খবরই পেলাম না। শোনো, তুমি একটা কাজ করো, স্কেচ আর্টিস্টকে দিয়ে সাথীর বলা চেহারা অনুযায়ী একটা রাফ স্কেচ করাও। অন্তত একটা ধারণা তো পাওয়া যাক। এমনিতেই ওরা গা ঢাকা দেওয়ার অনেকটাই সময় পেয়ে গেছে। অলরেডি ইটস টু লেট। আর দেরি হোক আমি চাই না। অন্তত 24 ঘন্টা ফোন নাম্বারগুলো ট্রেস করে জানার চেষ্টা করো ওদের কোনো খবর পাওয়া যাচ্ছে কিনা, তারপর তোমরা আমায় জানাও। এদিকে নম্বর ট্রেস করেও কোনো লাভ হলো না। তবে একটা নম্বর থেকে তার 1 থেকে 2 মিটারের আশেপাশে এমন কোনো ডিভাইস অ্যাক্টিভেট আছে বলে জানা গেল, যার নম্বর পুলিশের কাছে তারা দেয়নি। সেটার খোঁজ পেতেই পুলিশ ধাওয়া করলো সেই ডিভাইসের অ্যাক্টিভেশনকে ফলো করে। আংনাড়া থেকে বেশ কিছুটা ভেতরে দেখা মিলল সেই ডিভাইস হাতে বিল্টুর বউয়ের। সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হলো হাসনাবাদ থানায়। তারপর সেই ফোন নম্বর চেক করে বিল্টুর সাথে তার একাধিকবার ফোনে কথা বলার প্রমাণ
অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো একটাই নাম, বাদশাহ। ওদিকে হাসপাতালের সাথী ওই নার্সের ওপর নজর রেখেও কোনো তথ্য পেল না। এদিকে তার আর এক রাত কাটলেই ছুটি। এখন সে অনেকটাই সুস্থ। টানা 9 দিন হলো সে হাসপাতালে। তখন রাত 7:45 বাজে। আর কিছুক্ষণ পরেই ডে শিফট শেষ হয়ে নাইট শিফট শুরু হতে যাবে। ঠিক সেই সময় তার মাথায় খেলে গেল একটা বুদ্ধি। প্রতি শিফটেই নার্সরা যাওয়ার সময় একবার করে রুটিন চেক আপ করে রিপোর্ট জমা করে। আজও একই ঘটনা। রিপিট হওয়ার সময় সেই নার্সকে সাথী বলল, কাল তো আমার ছুটি সিস্টার। বাহ, ভালো। তবে আর যেন ভুলভাল কিছু করতে যেও না। একবার বরাত জোরে বেঁচে গেছো, বারবার নাও বাঁচতে পারো। না না বাবা, আর নয়। আসলে ছেলে মানুষের বুদ্ধি হলে যা হয়। কদিন আপনারা আমার যা পরিচর্যা করলেন, আমি তো বুঝতেই দেননি আমি হাসপাতালে আছি। মাকেও সাথে পেয়েছি। সত্যি এটা যেন আমার আরেকটা ঘর হয়ে গেছিল। তাই আমি আজ সকলের ফোন নাম্বার নিয়ে রাখছি এক এক করে। সকালের আয়মাসির নাম্বারটাও নিয়েছি, ডক্টর গুহর নাম্বারটাও নিয়েছি, রাতের সিস্টার অনুরাধা আর শিল্পী মাসির নাম্বারও নেব। আপনার নাম্বারটাও একটু বলুন না, আমি ফোনে কথা বলবো। না হলে কদিন আমার মনটা খুব খারাপ লাগবে। হঠাৎ নম্বর চাইতে একটু থতমত খেয়ে গেল নার্স রেশমি। এই ধরনের প্রস্তাবে ঠিক কি জবাব দেবে প্রথমে বুঝে উঠতে পারল না সে। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে সে বলল, আমার নাম রেশমি। আমায় ফোন করতে হবে না, তুমি বরং রিসেপশনের নাম্বার নিয়ে ওখানে ফোন করো, তাহলেই হবে। এই বলে সে রিপোর্ট রেডি করে বেরিয়ে গেল। আমি জানতাম ব্যাটা নম্বর দেবে না। ঠিক আছে, কাল ছুটি পাই, তারপর মন্দিরা ম্যাডামকে সব ঘটনা বলবো। আমার সন্দেহ কিছুতেই ভুল হতে পারে না। এই মহিলা, ও তো কিছু একটা লুকোচ্ছেই। পরের দিন রীতা দেবীকে সাথে করে মন্দিরা বসু কয়েকজন পুলিশকে নিয়ে নিজে এলেন সাথীকে নিয়ে যাবার জন্য। ডক্টর গুহ বললেন, I really don't know how it's possible, but it's a miracle, Mrs. বাসু। আমার ক্যারিয়ারে আমি অনেকগুলো রেপের ঘটনা দেখেছি, নিজে হ্যান্ডেলও করেছি, বাট দিস কেস ইজ টোটাল ডিফারেন্ট। 3 জন রেপ করার পরেও এত দারুণভাবে এত কম সময়ে রিকভার করেছে মেয়েটি, এটা সত্যি মেডিকেল জগতের একটা বড় বিস্ময়কর ঘটনা। ইটস টু মাচ রেয়ার। সাধারণত এমনটা হয় না, মানতেই হবে। মেয়েটার অদম্য সাহস আর মনের জোর আছে। সত্যি আমরা মেয়েরা যে কই মাছের জান, সেটা আরেকবার প্রমাণ করে দিল সাথী। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, কিন্তু আমার কিছু বলার আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো সাথীর মুখের দিকে। সাথী তখন সেই বাগানের ঘটনাটা থেকে আগের দিনকার ঘটনা অবধি সবটা একের পর এক বলে গেল ডক্টর গুহর কেবিনে বসে। সাথে সাথে রেশমির ডাক পড়ল, আর যথারীতি সন্দেহের বশে তাকে থানায় নিয়ে যাওয়া হলো। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। তুমি কাঁদছো কেন রেশমি? একটা ছোট্ট সন্দেহের বশে আমরা তোমায় ধরে এনেছি মাত্র। কয়েকটা কথা জিজ্ঞাসা করেই ছেড়ে দেব, ব্যাস। তুমি শান্ত হয়ে বসো চুপ করে। সাথী, তুমি ওই বাগানের বিষয়টা কবে দেখেছিলে আর কখন দেখেছিলে তোমার মনে আছে? হ্যাঁ ম্যাডাম, আজ 14ই মে। আমি 7ই মে বেলা ওই 12টা থেকে 1টার মধ্যে ওকে দেখেছিলাম। গুড। এবার নাম্বারটা বলো রেশমি। কার নাম্বার? আমি তো তোমার নাম্বারটা দাও রেশমি। দিচ্ছি। নম্বরটা ট্রেস করে সেই দিন সেই সময় কার কার সাথে রেশমি ফোনে কথা বলেছিল সেটা দেখতে গিয়ে মোট 4টে নম্বর পাওয়া গেল। 4টে নম্বরের কল ডিটেলস চেক করে জানা গেল 2 জন সেই হাসপাতালেরই কর্মচারী। একজন তার মা সুনিতা সিং, আর একজন রাকেশ সিং নামের কেউ। তারপর এদের নাম্বার ট্রেস করে জানা গেল 2টো নাম্বার হাসপাতালের লোকেশনেই শো করছে। একটা শো করছে হাসনাবাদ ওল্ড ফিশ মার্কেটের কাছে,
আর একটা অর্থাৎ রাকেশ সিং এর নাম্বারটা শো করছে টালিগঞ্জের বাঙুর হাসপাতালের আশেপাশে। এতটুকু দেরি না করে এই চারজনেরই ফোন ট্র্যাক করা শুরু হলো। এরই মধ্যে রাকেশ সিং একজনকে ফোন করলো। আরে আর কত দেরি লাগবে? কত দেরি লাগবে? সালি আমার চিনা হারাম করে দিয়েছে। এই শান্তিলাল বাবু, এই শান্তিলাল বাবু, আমার পাসপোর্ট ভিসার ব্যবস্থা একটু তাড়াতাড়ি করুন। কতবার বলতে হবে আপনাকে, কতবার বলতে হবে? জানি তো সালা পুলিশ আমাকে শিকারি কুত্তার মতো খুঁজছে। ওর কতদিন এভাবে আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে? কতদিন? একটু সবুর করো বাপ জীবন। কতবার কইছিলাম অপরাধ যখনই করবা তার চিহ্ন রেখো নাই, শুনলেন না? এখন নিজেও ভুগতাছো আর আমারও সমস্যায় দিতে না। এখন যতক্ষণ ওই কালীর কাল শত্রু থামছে, চুপ কইরা ওইখানেই বসে থাকো। এহেন কথাবার্তার মধ্যেই মন্দিরা দেবী নিজের ফোর্স নিয়ে শান্তিলালের ইটভাটা সংলগ্ন এলাকায় তার বাড়িতে পৌঁছে গেলেন। শান্তিলাল তাড়াতাড়ি নিজের কপালের ঘাম মুছতে মুছতে ওই ভারী শরীরটা নিয়ে নিচে নামলেন। তারপর ঢোক গিলে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে হাসতে হাসতে বললেন, আরে আসুন ম্যাডাম, আসুন। আমার যে কি সৌভাগ্য আজ যে আপনার পায়ের ধুলো পড়ছে আমাকে এই গরিব খানায়। শান্তিলাল মাই, এবার যে একটু আমাদের গরিবখানায় আপনাকে পদধূলি দিতে হবে। কি যে বলেন ম্যাডাম? ওরে কে আসস, একটু ভালো কইরা চা বানিয়েন ম্যাডামের লাগে। সে না হয়ে যাবো কান, কিন্তু কি হয়েছে যদি একটু কম। আসলে আপনার ছেলেরা না একটু অবাধ্য হয়ে গেছে। আপনি তো জানেনই যে বিল্টু, বাচ্চু, বাবলু আর হাফেজ আগেই ধরা পড়ে গেছে। আর আজ ওই কি যেন নাম, হ্যাঁ রাকেশ সিং নামের ওই পালের গোদাটাও ধরা পড়বে। এদিকে সাথী হাসনাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে বেরোনোর আগে মন্দিরা বসুর কাছে একটা বিশেষ অনুরোধ করল। আচ্ছা ম্যাম, আমি যদি আপনার সহকারী হয়ে কাজ করি, আপনি কি আমায় পারমিশন দেবেন? তুমি এখন অনেক ছোট সাথী, আর এখানে যে পদে পদে বিপদ, আমি তোমায় কি করে বিপদের মধ্যে। আপনিও তো সারাদিন বিপদের সাথে লড়াই করেন, তাহলে আমি কেন পারবো না? অফিসিয়ালি না হোক, অন্তত আনঅফিসিয়ালি আমায় আপনার পাশে থাকার অনুমতি দিন প্লিজ। তুমি যে আমার ব্রেভ গার্ল, তোমায় না বলি কি করে? তোমার তীক্ষ্ণ বুদ্ধি, বিচক্ষণতা আর সজাগ দৃষ্টির জন্যই তো এই শয়তানগুলো আজ ধরা পড়ল। আজ থেকে তুমি আমার সাথী হলে। সাথী, এবার সাবধানে বাড়ি যাও, আর ফোনে যোগাযোগ রেখো, কেমন? অবশ্যই ম্যাম, আসি তাহলে।
মন্দিরা জড়িয়ে ধরলেন সাথীকে। তারপর ওদের গাড়ি বেরিয়ে যেতেই তিনি থানায় প্রবেশ করবার জন্য পিছনে ফিরছেন, ঠিক তক্ষুনি একটা চেনা কণ্ঠ শোনা গেল। মন্দিরা? কিছুক্ষণের জন্য মন্দিরা বসুর পা স্থির হয়ে গেল। প্রবল আবেগে তার চেতনা যেন লুপ্ত হওয়ার উপক্রম হলো। ওদিকে কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে নিজের চেম্বারে বসেছিলেন মন্ত্রীমশাই। সেই সময় তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ফুটে উঠল একটা চেনা নাম, আইপিএস মন্দিরা বসুর জীবনে এ কি নতুন বিপদের ঘণ্টা?